হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মকসেদ ভাইয়ের রাত, আলী হুজুরের রাত। হ্যাঁ, বরাবরের মতোই আজকেও আপনাদের জন্য থাকছে মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের দুর্দান্ত একটি ঘটনা। সেই সাথে আপনাদের জন্য বোনাস হিসেবে থাকছে বাবু আহমেদ ভাইয়ের কবরের অভিশাপ নামক বেশ ইউনিক একটা ঘটনা। আশা করি আজকের এপিসোডটি একদম ভয়ের অন্য এক লেভেলে নিয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, মূল ঘটনায় যাওয়ার আগে শুধু আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhotadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এবার চলুন সরাসরি আমাদের প্রথম ঘটনায়, অর্থাৎ মকসেদ ভাইয়ের লেখা আলী হুজুরের জিনের শ্মশান নামক ভয়ঙ্কর সেই ঘটনাটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার্স সবাই অনেক ভালো আছেন। আমি মুকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 রেল ক্রসিং। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় আমাদের ভূত আড্ডা চ্যানেল অনেক দূর এগিয়ে যাচ্ছে। আপনারা যদি আমাদের এমনভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ, তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো আমরা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট করবেন প্লিজ। আপনাদের একটা কমেন্ট আমাদের নতুন ঘটনা লেখার আগ্রহ যোগায়। অনেক কথাই বলে ফেললাম, আর কথা না বাড়িয়ে এবার সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যার ঘটনা বলবো তার নাম সবুজ। আগেই বলে রাখি, সবুজ ছিল অনেক শক্তিশালী, আর প্রায় সময় কুস্তি খেলে বাড়িতে পুরস্কার নিয়ে আসতো। অনেকেই হয়তো ভাবছেন, সবুজ শক্তিশালী সোটাম দেহের মানুষ, কেন এই কথাগুলো বললাম? তাহলে অপেক্ষা করেন, একটু পরেই বুঝতে পারবেন কেন বললাম সবুজ শক্তিশালী। আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। সবুজের মাছ ধরার অনেক শখ, আর সে যেদিন মাছ ধরতে যেত সেদিন অনেক মাছ পাইতো। সবাই বলতো সবুজের রাশি নাকি অনেক ভালো, তাই সে অনেক মাছ ধরতে পারে। প্রতিদিনের মতো আজও সবুজ রাতে মাছ ধরতে গেল। মাছ ধরার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে কুচ, অনেকেই আবার তুরিও বলে তাকে। এক এক এলাকায় এক এক নামে পরিচিত। রাতে একটা লাইট আর একটা ব্যাগ আর সাথে কুচ নিয়ে বের হয়ে গেল সবুজ। প্রতিদিনের মতো ভালোই মাছ পাচ্ছিল। মাছ ধরতে ধরতে সবুজ খেয়াল করলো তার সামনে বিশাল বড় একটা মাছ ঝাপটা ঝাপটি করছে। সবুজ সেই ঝাপটানোর শব্দ শুনে সেই মাছটাকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সবুজ দেখতে পেল বিশাল বড় একটা গজার মাছ তার সামনে খেলা করছে। সবুজ এই এত বড় গজার মাছ তার জীবনে কোনোদিনও দেখেনি। সে গজার মাছটা মারার জন্য মাছের পিছু নিল। সবুজ যখন মাছের কাছে গিয়ে কুচ দিয়ে আঘাত দিতে যাবে, ঠিক তখনই মাছটা সেই জায়গা থেকে সরে যায়, আর যার জন্য মাছের শরীরে কুচের ঘা লাগছিল না। কিন্তু সবুজও হাল ছাড়ার মতো ছেলে না। সবুজের কথা হচ্ছে, সে এই মাছটাকে মারবেই। সে যেভাবেই হোক না কেন মাছটা তার ধরতেই হবে। কিন্তু একবারও সবুজ মাছের ওপর ঘা লাগাতে পারছিল না। যেই সবুজ ঘা দিতে যায়, গজার মাছটা দৌড়ে আরেকটু সামনে চলে যায়। এমন করতে করতে তার সামনে যেতে যেতে সবুজ কখন যে শ্মশানের কাছে চলে আসে সে নিজেও জানে না।
সবুজ যখন সেই মাছটাকে আবার ঘা দেয় তখন কট করে একটা আওয়াজ করে উঠল। সবুজ মনে মনে অনেক খুশি হলো, এইবার বেটাকে কুচ দিয়ে ঘা বসাইতে পারছি এটা ভেবে। সবুজ যখন কুচটা পানি থেকে উপরে উঠালো তখন সে অনেক ভয় পেয়ে গেল। সে দেখলো, আরে মাছ কোথায়? এটা তো মাছ না, এটা দেখছি মানুষের পায়ের হাড়। এটা দেখার পর সবুজের মাথা উঁচু করে চারদিকে তাকালো আর বলতে লাগলো, আরে এটা আমি কই চলে আসলাম? আর একটু সামনে তাকিয়ে দেখে তার সামনেই সেই শ্মশানটা। তখন আর সবুজের বুঝতে বাকি রইল না এটা কিসের কাজ। তখন সবুজ মনে মনে ভাবতে লাগলো, আমি এখানে কি করে চলে আসলাম? আমি তো অনেক দূরে ছিলাম। আমি যেখানে মাছ ধরছিলাম সেখানে তো কোনো শ্মশান ছিল না, তাহলে এই শ্মশানটা এখানে কি করে আসলো? আমাদের এলাকায় তো কোনো শ্মশান নেই, তাহলে এই শ্মশানটা এখানে কি করে আসলো? সবুজ কিছুই বুঝতে পারছিল না তার সাথে কি হচ্ছে। এখন সবুজ ভাবতে লাগলো সে বাড়িতে কি করে যাবে। ঠিক তখন তার পেছন থেকে কেউ একজন বলে উঠল, কে রে এখানে? সবুজ নাকি রে? এই ডাকটা শুনে সবুজের হুঁশ ফিরে আসলো। সবুজ ডাক শুনে বুঝতে পারলো এটা তার পরিচিত রতন চাচার গলা। আর সবুজ তখন দেখলো, আরে শ্মশান কোথায়? এখানে তো কোনো শ্মশান নেই, তাহলে একটু আগে আমি যে শ্মশানটা দেখলাম সেটা কোথায় গায়েব হয়ে গেল? আর তার হাতে যে মানুষের হাড় ছিল সেটাই কোথায়? সবুজ অবাক হয়ে গেল। তখন পেছন থেকে আবার বলে উঠল, কিরে, কে ওখানে? কথা বলিস না কেন? তখন সবুজ উত্তর দিল, চাচা, আমি সবুজ। তখন চাচা জিজ্ঞেস করে, কি মাছ পাইলি আজ? তখন সবুজ উত্তরে বলে, চাচা, ভালোই মাছ পাইছি। এটা বলে সবুজ যেই তার ব্যাগের দিকে তাকালো তখন সে দেখলো, আরে মাছ কোথায় গেল? ব্যাগে তো অনেকগুলো মাছ ছিল, এখন তো দেখি একটাও নেই। তখন রতন চাচা বলল, আরে কখন যে মাছ ব্যাগ থেকে পড়ে গেছে টেরও পাস নাই হয়তো। চল এবার বাড়িতে চলে যাই, অনেক রাত হয়েছে। রতন চাচার মুখে অনেক রাত হয়ে গেছে এই কথা শুনে সবুজ তো আরেকটা ধাক্কা খেল। তখন সবুজ তার হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। এটা দেখে সবুজ অবাক হয়ে গেল, কারণ সে মাছ ধরতে এসেছিল রাত 8টায়। এখন 3টা কি করে হয়ে গেল? বেশি হলে রাত 11টা বাজার কথা। এইদিকে সবুজের সাথে যা যা ঘটে গেল সবুজ কিছুই বলে নাই রতন চাচাকে, কারণ সবুজ যদি এই শ্মশানের কথা বলে তাহলে রতন চাচা তাকে নিয়ে হাসাহাসি করবে হয়তো। সেদিন সবুজ রতন চাচার সাথে বাড়ি চলে গেল, কিন্তু যেতে যেতে সবুজ একটা কথা ভাবতে লাগলো, এখানে শ্মশান কোত্থেকে আসছিল আর এইভাবে গায়ে বিবাহ হলো কি করে? এটা কি আমার মনের ভুল ছিল নাকি সত্যি শ্মশান ছিল? সবুজের মাথায় কিছুই ঢুকছিল না। সেদিন বাড়ি গিয়ে কাউকে কিছু না বলে সবুজ মিয়া শুয়ে পড়ে। তখন তার মা সবুজের এমন কাজ দেখে একটু অবাক হলো। সবুজের মায়ের অবাক তো হবারই কথা, কারণ প্রতিদিন সবুজ ব্যাগ ভরে মাছ নিয়ে আসে, তাও আবার রাত 10টা থেকে 11টার মধ্যেই। কিন্তু আজ এত রাত হয়ে গেল, বাড়ি আসলো, একটাও মাছ নেই। তখন সবুজের মা সবুজকে জিজ্ঞেস করলো, বাবা সবুজ, আজ মাছ কোথায়? তখন সবুজ উত্তর দিল, মা, আজ যা কয়টা মাছ পাইছিলাম সব পানিতে পড়ে গেছে। এটা বলে সবুজ আর কথা না বলেই ঘুমিয়ে যায়। এদিকে সবুজের মায়ের নাকে একটা পচা গন্ধ আসতে লাগলো। তখন সবুজের মা খুঁজতে লাগলো এই গন্ধটা কোত্থেকে আসছে। এতক্ষণ তো কোনো গন্ধ ছিল না। এই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে সবুজের মা খেয়াল করলো গন্ধটা সবুজের ঘর থেকে আসছে। তখন সবুজের মা আবার সবুজকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, সবুজ, তুই কি ভালো করে শরীর ধুয়ে আসিস নাই? তোর ঘর থেকে এত বাজে গন্ধ আসছে কেন? সবুজ কোনো উত্তর দিল না।
তখন সবুজের মা ভাবলো ছেলেটা অনেক পরিশ্রম করে আসছে, মনে হয় ঘুমিয়ে গেছে। এটা ভেবে উনিও ঘুমিয়ে যান। পরের দিন সকালে সবুজ ঠিকঠাক মতোই ঘুম থেকে উঠল। তার সাথে কোনো সমস্যাই হয়নি। কিন্তু সবুজের চিন্তা একটাই, এই শ্মশানটা কি সত্যিই ছিল? আর এত বড় একটা গজার মাছ ছিল, সেটাও মারতে পারলাম না। তার গজার মাছটার জন্য অনেক খারাপ লাগছিল। হাতের কাছে পেয়েও মাছটা হাতছাড়া হয়ে গেল। এটার জন্য অনেক আফসোস করতে লাগলো সবুজ। সে মনে মনে ঠিক করলো আজকে আবার সেই জায়গাতে যাবে যেখানে সে গজার মাছটা দেখেছিল। যেভাবেই হোক আজ যদি আবার এই মাছটা সামনে পড়ে তাহলে আর ছাড়বো না। মনে মনে সবকিছু ঠিক করে রাখলো সবুজ। এখন শুধু রাতের অপেক্ষা। সবুজের সাথে রাতে যা যা হয়েছে, সবুজ সেই বিষয়ে কাউকেই কিছু বলেনি। আর না বলাটাই হয়তো সবুজের জীবনের বড় ভুল ছিল। সারাদিন চলে গেল। প্রতিবারের মতো আজও চলে গেল মাছ ধরতে। প্রতিদিনের মতো আজও ভালোই মাছ পাচ্ছিল সবুজ। কিন্তু সবুজের মনে তো কালকের গজার মাছের চিন্তা। অনেক খোঁজাখুঁজি করলো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু সেই গজার মাছটা আর পেল না। তখন একরকম হাল ছেড়ে দিল সবুজ। আর সে মনে মনে ঠিক করে আর হয়তো এই গজার মাছটা পাবো না। তখনই সবুজ ঠিক করে সে বাড়িতে চলে যাবে। যেই না বাড়ির দিকে হাঁটতে যাবে, ঠিক তখনই পেছন থেকে অনেক জোরে একটা ঝাপটানোর আওয়াজ আসলো। সাথে সাথে সবুজ সেই দিকে তাকালো আর তার হাতের লাইটটা জ্বালিয়ে দিল। আর দেখতে পেল কালকে যে গজার মাছটা ছিল সেটার থেকে আরো অনেক বেশি বড় আজকের এই গজার মাছটা। সবুজের মুখে তো পানি চলে আসলো আর বলতে লাগলো, শালার বেটা, কাল একটা চলে গেছিল, আজ আর তরে ছাড়ছি না। যেভাবেই হোক আজ তরে মেরেই তারপর বাড়িতে যাব। এটা বলে সবুজ চলে গেল সেই গজার মাছের কাছে আর কুচ দিয়ে অনেক জোরে আঘাত করলো। কিন্তু অদ্ভুত বিষয়, এত বড় গজার মাছ, তারপরেও গজার মাছের শরীরে আঘাতটা লাগলো না। শালার বেটা, আজ তোকে মেরেই সাথে নিয়ে তারপর বাড়িতে যাব, এই বলে সবুজ গজার মাছের পিছন নিতে লাগলো। সবুজও 2 পা সামনে যায় আর গজার মাছটাও 2 পা সামনে যায়। সবুজ কিছুতেই আঘাত করার সুযোগ পাচ্ছিল না। এমন করতে করতে সবুজ প্রায় ক্লান্ত হয়ে গেল। মাছের পিছনে পিছনে আসতে আসতে সে যে কোথায় চলে আসলো সে নিজেই জানে না। সবুজ মাছের পিছনে ছুটতে ছুটতে যখন ক্লান্ত হয়ে গেল, তখন সবুজ ভাবলো এখন একটু জিরিয়ে নেই। জিরানোর জন্য যেই মাথা তুলে পেছনে তাকালো, তখন সবুজের আত্মাটা মোচড় দিয়ে উঠল। কারণ সে মাথা ঘুরিয়ে দেখতে পেল সবুজ কালকের সেই শ্মশানের পাশেই দাঁড়িয়ে আছে। তখন সবুজ ভাবতে লাগলো, আমার সাথে এটা কি হচ্ছে? তাহলে কি কাল যে শ্মশানটা দেখেছিলাম সেটা আমার মনের ভুল না? তার মানে কালকে যেটা দেখেছিলাম সেটাই সত্যি। ঠিক তখনই সেই শ্মশান থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসলো। সবুজ শ্মশানের দিকে তাকিয়ে দেখলো বিশাল বড় দানবের আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। দানবটা দেখতে ঠিক এমন ছিল। সেই দানবের কপালের মাঝখানে অনেক বড় একটা শিং ছিল আর তার চোখগুলো ছিল অনেক বড় বড়। দেখে মনে হয় চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে পড়ছে। দেখতে এতটাই ভয়ঙ্কর, সবুজের মুখে কোনো কথাই আসছিল না। তখন দানবটা সবুজকে বলতে লাগলো, সবুজ, তুই যেটা ভাবছিস সেটাই সত্যি। তরে কালকে মেরে ফেলতাম যদি তোর চাচা রতন তখন না আসতো। কাল তোর কপাল ভালো ছিল তাই তুই বেঁচে গেছিলি। আজ আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তখন সবুজ কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি কেন মারবে? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। তখন সেই দানবটা আবারও বলতে লাগলো, সবুজ,
তুই তো আজ জীবিত যেতে পারবি না রে, কারণ তুই কালকেও আমাকে বিরক্ত করেছিস, আর আজকেও বিরক্ত করলি। আর আমাকে যে বিরক্ত করে তার একমাত্র পরিণাম মৃত্যু। তখন সবুজ বলল, আমি কখন তোমাকে বিরক্ত করলাম? আমি তো আমার জানা মতে তোমাকে বিরক্ত করি নাই। তখন দানবটা বলল, তুই আমার ছেলেকে মারছিস। আমার ছেলে প্রতিদিন গজার মাছের রূপ নিয়ে পানিতে সাঁতার কাটতো, আর তুই কালকে আমার ছেলেকে মেরে ফেলেছিস। তুই কালকে কোষ দিয়ে আঘাত করে যেই হাড়টা পেয়েছিলি সেটা আমার ছেলের ছিল। তোর কুচের আঘাতে ওর মৃত্যু হয়, আর মানুষের হাড্ডি হয়ে তোর কুচে বেঁধেছিল। আর আজ আমাকে মারার জন্য তাড়া করেছিস। আমি তোরে কালকেই মেরে ফেলতাম যদি না তখন তোর চাচা আসতো। আজকে তো তোর চাচা আসবে না, আজকে বাঁচাবে তোকে। তখন সবুজ বলল, দেখো, আমি তো আর জানতাম না তোমার ছেলে গজার মাছ শেষে পানিতে সাঁতার কাটছিল। আমি তো মাছ ভেবেই কুচ দিয়ে আঘাত করেছিলাম। আমি যদি জানতাম তোমার ছেলে মাছ সেজে সাঁতার কাটছে, তাহলে কি আমি ওকে মারতাম? দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যিই জানতাম না সেই গজার মাছটা আসলে তোমার ছেলে ছিল। তখন সেই দানবটা বলল, মৃত্যুর বদলে মৃত্যু। আমার ছেলেকে তুই মেরেছিস, এবার আমি তোকে মারবো। আজ আর তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আজ এই জিনেদের শ্মশানে তোর মৃত্যু হবে। তখন সবুজ ভাবতে লাগলো সে কি করবে। এই জিন তো ওরে ছাড়বে না, কারণ ভুল করেই হোক আর ইচ্ছে করেই হোক, আমার হাতে তো ওর ছেলে মারা গেছে, সেও আমাকে মারবেই। তখন সবুজ সাহস করে বলল, তার মানে তুই আমাকে মেরেই ফেলবি? তখন সেই দানবটা বলল, এক্ষুনি তোকে মেরে ফেলবো। এটা বলে সেই জিনটা ঝাঁপিয়ে পড়ল সবুজের উপর। তখন সবুজ ভাবলো, আজ তো আমার নির্ঘাত মৃত্যু হবে, আর মরতেই যখন হবে তাহলে লড়াই করেই মরবো। এটা ভেবে সবুজও ঝাঁপিয়ে পড়ল সেই দানব জিনের ওপর। শুরু হয়ে গেল দুইজনের তুমুল ধস্তাধস্তি, আর চারিদিকে অনেক জোরে জোরে পানির শব্দ শুরু হয়ে গেল। এমন করে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পর সবুজ একটা সুযোগ পেয়ে গেল। সবুজ সেই দানব জিনের ঘাড়ের ওপর দিয়ে একটা হাত ঢুকিয়ে দিল, আর আরেকটা হাত দিয়ে সেই দানব জিনের গলা আর হাঁটু একসাথে পেঁচিয়ে ফেলল। এমন ভাবে ধরলো যে জিনটা আর নড়াচড়া করতে পারছিল না। মানে সেই জিনটাকে বেকায়দায় ফেলে দিল সবুজ। এমন ভাবে ধরে ফেলেছে যে জিনের যতই শক্তি থাক সেই শক্তি আর কাজে লাগাতে পারছে না। তখন সবুজ বুঝতে পারলো এখন আর ছাড়া যাবে না। এখন যদি একবার ছুটে যায় তাহলে আর আমাকে বাঁচিয়ে রাখবে না। এমন করে ধস্তাধস্তি চলল অনেকক্ষণ। এদিকে ফজরের আজানের সময় হয়ে এসেছে প্রায়। তখন সেই জিনটা বলতে লাগলো, সবুজ, ছেড়ে দে আমাকে, এখন আজান দিয়ে দেবে। তখন সবুজ উত্তর দিল, আমারে কি বলদ পাইছিস? আমি এখন তোরে ছেড়ে দেই আর তুই আমার ঘাটটা মটকে দিয়ে চলে যাবি। আমি আজ তোরে আর ছাড়বো না। আজান শেষ হবে তারপর তোরে ছাড়বো, তার আগে আর ছাড়ছি না। সেই জিনটা অনেক অনুরোধ করতে লাগলো সবুজকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সবুজ তো আজানের আগে কোনোভাবেই ছাড়বে না। তখন জিনটা বলতে লাগলো, সবুজ, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। এখনই আজান দিয়ে দেবে,
আর আজান দিলে আমাদের এই শ্মশান গায়েব হয়ে যাবে। আর আমি যদি ঠিক টাইমে শ্মশানে যেতে না পারি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি এখানেই আটকা পড়ে যাব। তখন সবুজ বলল, আমি এত কিছু বুঝি না বাপু। একদিকে আজান দেবে, অন্যদিকে তরে ছাড়ব, তার আগে আর আমি ছাড়ছি না। এটা বলে শেষ করতে করতে দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসলো। আর সবুজ আজানের সুর শুনে জিনটাকে ছেড়ে দিল। আর সেই জিনটা হাওয়ার বেগে চলে গেল সেই শ্মশানে। আর শ্মশানে গিয়ে ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, সবুজ, কাজটা তুই ঠিক করলি না। এর জন্য তোর অনেক পস্তাতে হবে। আমি হয়তো আজ তোকে মারতে পারলাম না, তাই বলে এটা ভাবিস না তুই বেঁচে গেলি। তুই আজকের পর থেকে আমার কথা বলতে পারবি না। আর বাড়িতে যাওয়ার পর তোর হাত পা সব অকেজ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবি পঙ্গু হয়ে বেঁচে থাকবি। এটা বলা শেষ করতে করতে সেই শ্মশানটা গায়েব হয়ে গেল। আর সবুজ সেখানে অজ্ঞান হয়ে পানিতে পড়ে গেল। সবুজের যখন জ্ঞান ফেরে তখন সবুজ তাকে তার বিছানায় আবিষ্কার করলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সবুজ কথা বলতে পারছিল না, আর বিছানা থেকে উঠতেও পারছিল না। তখন সবুজের মনে পড়ে গেল সেই জিনের কথা। জিনটা যাওয়ার আগে বলে গিয়েছিল সে তাকে পঙ্গু করে দিয়ে যাবে আর বোবা হয়ে যাবে সে। তখন সবুজের মা জিজ্ঞেস করলো সবুজকে, বাবা কি হয়েছে তোর? তুই পানির ওপর অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? তোর রতন চাচা ফজরের আজানের সময় জাল তোলার জন্য গেছিল, আর গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে পানিতে পড়ে আছস। তারপর তোর চাচা তোকে বাড়িতে নিয়ে আসে। সবুজ শুধু তার মায়ের কথা শুনছিল, কিন্তু কিছুই উত্তর দিতে পারছিল না। আর হাত দিয়ে লিখে কিংবা ইশারায় বোঝাবে সেটাও পারছিল না, কারণ সবুজ পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। সবুজের মা প্রশ্ন করেই যাচ্ছে সবুজকে, কিন্তু সবুজ কিছুই বলতে পারছিল না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তারপর সবুজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিল। সবকিছু শেষ করে রিপোর্ট জমা দেওয়া হলো ডাক্তারের কাছে। সবুজের রিপোর্টগুলো দেখে ডাক্তার তো অনেক অবাক হয়ে গেল, কারণ সবুজের রিপোর্টে কোনো সমস্যাই ছিল না। তাহলে সবুজের এই অবস্থা কি করে হতে পারে? ডাক্তার তখন সবুজের মাকে বলল, আপনার ছেলের কোনো রোগ নেই। ডাক্তারের মুখে এই কথা শুনে সবুজের মা রেগে গেল আর বলতে লাগলো, ফাজলামো করেন? আমার ছেলের যদি রোগ না থাকে তাহলে আমরা ওরে নিয়ে হাসপাতালে কেন আসলাম? আপনাদের চেহারা দেখার জন্য? তখন ডাক্তার বলল, চাচি, সত্যিই আপনার ছেলের কোনো রোগ নেই। এটা বলে ডাক্তার সবুজের মাকে ইশারা দিয়ে তার কাছে ডাকলো। তখন সবুজের মা ডাক্তারের কাছে গেল। তারপর ডাক্তার সবুজের মায়ের কানে ফিস ফিস করে বলল, চাচি, আপনার ছেলেকে একটা ভালো হুজুর দেখান। আপনার ছেলের যে সমস্যা এটা হুজুর কবিরাজ ছাড়া আর কেউ হয়তো ভালো করতে পারবে না। দেখেন, আমরা ডাক্তার, আর তাই জিন ভূত এইগুলো আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি। এখন যদি আমি এই কথা সবার সামনে আপনাকে বলি তাহলে আমার ডাক্তারই শেষ হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে সবুজের মা বুঝতে পারলো আর ডাক্তারকে সরি বলল ভুল বোঝার জন্য। তখন ডাক্তার বলল, চাচি, দেরি না করে তাড়াতাড়ি হুজুর দেখান আপনার ছেলেকে। ডাক্তারের কথা শুনে সবুজকে বাড়িতে নিয়ে আসা হলো আর হুজুর কবিরাজ দেখানো শুরু হলো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে কেউ কিছুই ধরতে পারছিল না। অনেক চেষ্টার পরও কেউ জিন হাজির করাতে পারলো না। এইদিকে সবুজ দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। 2 দিন পর সবুজের মামা আসলো সবুজকে দেখতে। সবুজের এই অবস্থা দেখে সবুজের মামা কেঁদে দিল আর বলতে লাগলো,
এটা কি সবুজ? কি ছিল আর কি হয়ে গেল? এত বড় সুঠাম দেহের মানুষটা কঙ্কাল হয়ে গেল কি করে? তখন সবুজের মা তার ভাইকে বলল, কোনো রোগ ধরা পড়ছে না। হুজুর, কবিরাজ, ডাক্তার সবকিছুই দেখালাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তখন সবুজের মা বলল, আপা, চিন্তা করিস না, আমার পরিচিত একজন ভালো হুজুর আছে, আমি আজকেই সেই হুজুরের কাছে যাব। এটা বলে সবুজের মামা রওনা হয়ে গেল সেই হুজুরের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছে গেল আলী হুজুরের মাদ্রাসায়। আর সেখানে গিয়ে আলী হুজুরকে ডাক দিল। সবুজের মামার ডাক শুনে আলী হুজুর মাদ্রাসার বাহিরে আসলো। তখন আলী হুজুরকে সালাম দিল আর তার ভাগিনার কথা বলল। তখন আলী হুজুর বলল, আপনি আজ চলে যান, আমি রাতে খোঁজ খবর নিয়ে দেখি আসল ঘটনাটা কি। যেহেতু কোনো রোগ ধরা পড়ছে না, তখন সবুজের মামা আলী হুজুরকে ঠিকানা দিয়ে সেখান থেকে চলে আসলো। আলী হুজুর রাতে লালুজিনকে স্মরণ করলো, আর লালুজিন সাথে সাথেই এসে হাজির হলো। তখন আলী হুজুর বলতে লাগলো, লালু, আজ একজন আমার সাথে দেখা করতে আসছিল। উনার ভাগিনা নাকি মৃত্যু শয্যায়। ডাক্তার, কবিরাজ কেউ তার রোগ ধরতে পারছে না। একটু খবর নিয়ে দেখেন তো আসল ঘটনাটা কি। তখন লালুজিন বলল, আমাকে একটু সময় দিন, তারপর আমি দেখে বলছি। তারপর লালুজিন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো। এরপর চোখ খুলে লালুজিন বলতে লাগলো, আলী, এই ছেলে অনেক বড় একটা বিপদে পড়েছে। এই ছেলে মজার মাছ মনে করে একটা জিনের বাচ্চাকে মেরে ফেলেছে। তারপর আবার সেই জিনকেও আঘাত করেছে। আর এই জিন কখনো হাজির করা সম্ভব না। তখন আলী হুজুর বলল, কেন সম্ভব না? তখন লালুজিন বলল, আলী, এই জিনকে সেই জিন রাজ্যে বন্দি করা হয়েছে। আর তার কারণ হচ্ছে সবুজ। যেদিন সবুজকে সেই জিনটা মারার জন্য আক্রমণ করেছিল, তখন সবুজ ও নিজেকে বাঁচানোর জন্য সেই জিনের ওপর সেও ঝাঁপিয়ে পড়ে। আর সেখানে দুইজনের তুমুল ধস্তাধস্তি হয়। এক সময় সবুজ সেই জিনকে তার সুবিধা মতো ধরে ফেলে, আর সেই জিনকে বেকায়দায় ফেলে দেয়। এইদিকে ফজরের আজান দিয়ে দিয়েছিল, আর জিনটা সবুজকে অনেক অনুরোধ করেছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু সবুজ মৃত্যুর ভয়ে জিনকে ছাড়ে নাই। আজান দেওয়ার পর ছাড়ছে, আর জিনের সেই শ্মশানে যেতে দেরি হওয়ার কারণে অন্য জিনরা তাকে বন্দি করে রেখেছে। আর এর জন্য সে জিনকে কেউ হাজির করতে পারে না। তখন আলী হুজুর বলল, তাহলে এই জিনকে হাজির করার উপায় কি? তখন লালুজিন বলল, আলী, এই জিনকে হাজির করা যাবে না। তুমি একটা কাজ করতে পারো। তুমি এই জিনের সর্দারকে হাজির করো আর সবকিছু খুলে বলো। তিনি হয়তো কোনো ব্যবস্থা করে দেবে। তখন আলী হুজুর বলল, লালু, এই জিনের সর্দারকে কি করে হাজির করব? তখন লালুজিন বলল, একটা কালো পাঠা বলি দিয়ে সেই পাঠার রক্ত সবুজের কপালে লাগিয়ে দিতে হবে। তারপর রোগাইয়া করে 3 বার সেই সর্দার জিনের নাম ধরে ডাকতে হবে। তখন আলী হুজুর বলল, সর্দার জিনের নাম কি? লালুজিন বলল, সেই সর্দার জিনের নাম হচ্ছে কালিরাজ। 3 বার কালিরাজ বলে ডাকলেই সেই সর্দার জিন হাজির হবে। তারপর সেই সর্দার জিনকে এই পাঠার রক্ত আর মাংসগুলো দিয়ে দেবে। এইগুলোর লোভে সে সবুজকে ভালো করে দেবে। তারপর আলী হুজুর বলল, ঠিক আছে।
আপনি তাহলে এখন চলে যান। আমি আগামীকাল সেখানে যাব আর এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। লালুজিন আলী হুজুরকে সালাম দিয়ে তারপর চলে যায়। পরদিন সকালে আলী হুজুর চলে গেল সবুজদের বাড়িতে। সেখানে গিয়ে দেখে সবুজের মামা বসে আছে। আলী হুজুরকে দেখে তিনি অনেক খুশি হলো। তারপর আলী হুজুর সবুজের মামাকে বলল, আপনি একটা কালো পাঠা সংগ্রহ করেন, আর হ্যাঁ, সেই পাঠাটা কিন্তু কালো রঙেরই হতে হবে। সবুজের মামা কালো পাঠার সন্ধানে গেল আর দুপুরের দিকে একটা কালো কুচকুচে পাঠা নিয়ে আসলো। আলী হুজুর সেই পাঠার গায়ে সিঁদুর মেখে দিল। তারপর সেই পাঠাকে বলি দিতে বলল। তারপর পাঠার শরীর থেকে যে রক্ত বের হবে সেই রক্তগুলোকে একটা বালতিতে ভরতে বলল। এটা বলে আলী হুজুর রুকাইয়া করতে বসে গেল। আর সবুজের মামা আলী হুজুরের কথা মতো সব কাজ করলো। আলী হুজুর রুকাইয়ার মাঝখানে 3 বার কালিরাজ বলে ডাক দিল। আর সাথে সাথে সবুজ বলে উঠল। আমাকে কেন ডাকলি? তখন আলী হুজুর সেই কালিরাজ জিনকে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর কালিরাজ জিন বলল, আলী, সবুজ যা করেছে এই কাজটা খারাপ করেছে। তখন আলী হুজুর বলল, সবুজ তো জেনে বুঝে কাজ করে নাই। আপনি এই পাঠা নিয়ে যান আর সবুজের উপর থেকে সেই জিনের অভিশাপটা কাটিয়ে দিন। তখন সেই সর্দার কালিরাজ জিন বলল, ঠিক আছে, আমি এর উপর যে অভিশাপ আছে সেটা কাটিয়ে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। তখন আলী হুজুর বলল, কি কাজ? জিনটা তখন বলল, আজ রাত 2টার সময় এই পাঠার রক্তগুলো আমাদের জিনের শ্মশানে দিয়ে আসতে হবে। তখন আলী হুজুর বলল, এখানে তো কোনো শ্মশান নেই। তখন সেই জিন বলল, শ্মশান আছে, কিন্তু কেউ সেই শ্মশান দেখতে পারে না। এটা শুধু তারাই দেখে যারা রাতে গজার মাছের পিছু করে। আজ রাত 2টার সময় একটা গজার মাছ অপেক্ষা করবে, আর যে এই রক্ত আর পাঠা নিয়ে যাবে তাকে বলবি সেই গজার মাছের পিছে পিছে যেতে। আর যখন পাঠার রক্ত আর পাঠা সেই শ্মশানে রেখে আসবে, তখন যেন সে পিছে ফিরে না তাকায়। আলী হুজুর বলল, ঠিক আছে। তারপর সেই সর্দার কালিরাজ জিন চলে গেল। জিনের কথা মতো সবকিছু করতে বলল সবুজের মামাকে। আর রাত 2টার সময় সবুজের মামা চলে গেল আর সেইখানে গিয়ে দেখলো বিশাল বড় একটা গজার মাছ সাঁতার কাটছে। সবুজের মামা সেই গজার মাছের পেছন পেছন যেতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে সেই গজার মাছটা গায়েব হয়ে গেল। তখন সবুজের মামা দেখতে পেল তার সামনে একটা শ্মশান দেখা যাচ্ছে। তারপর সেই মাংস আর রক্তগুলো শ্মশানে রেখে চলে আসলো। আসার সময় পেছন দিয়ে মনে হচ্ছিল যেন সবকিছু ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। পরের দিন সকালে সবুজ আগের মতো স্বাভাবিক হয়ে গেল। সে কথাও বলতে পারছে আর হাঁটতেও পারছে। কিন্তু আফসোস, সে আর কখনোই মাছ ধরতে পারবে না, কারণ সেই সর্দার জিন যাওয়ার সময় বলে গিয়েছিল সবুজ যদি আর কোনোদিন মাছ ধরতে যায় তাহলে সেটাই হবে তার শেষ দিন। সবুজ যাতে আর কোনোদিন মাছ ধরতে না যায়। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ। ঘটনাটা যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এখানেই শেষ করলাম তাহলে আজকের আলী হুজুরের ঘটনা। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আমি মোকসেদ হাসান।
এই মকসেদ ভাই, কি ঘটনা শোনাইলেন ভাই। আবারও বরাবরের মতোই আপনি কিন্তু আজকেও ভিন্নতা নিয়ে আসছেন, আলী হুজুরের ভিন্ন রকম একটা ঘটনা। সত্যি ভাই, আপনি প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য যে ভিন্ন ভিন্ন স্বাদের আলী হুজুরের ঘটনা নিয়ে আসেন ভাই, এটা সত্যিই অনেক রোমাঞ্চকর। ধন্যবাদ ভাই, এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করার জন্য, এইভাবে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মুকসিদ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কমেন্টগুলো অবশ্যই পজিটিভ আসবে, কেননা ঘটনাটা কে লিখছে দেখতে হবে তো, ওয়ান অ্যান্ড অনলি আমাদের মুকসিদ ভাই। তো আবারও মুকসিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সাথে থাকার জন্য। তো প্রিয় লিসেনার্স, এবার চলুন সরাসরি চলে যাই আমাদের দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন বাবু আহমেদ। তাহলে চলুন শুনে আসি বাবু ভাইয়ের কবরের অভিশাপ নামক সেই ভয়ঙ্কর ঘটনাটি। আসসালামু আলাইকুম ইমরান খান ভাই। আশা করি আপনি সহ ভোটাররা সকলেই অনেক ভালো আছেন। আমি বাবু আহমেদ। আমি আজকে আপনাদের মাঝে একটি কালেক্টেড স্টোরি শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনারা প্রচার করবেন। তো ঘটনাটি শুরু করছি। এই কাহিনীর ভূতগুলো কিন্তু মোটেও ভালো ছিল না, আর ভালো হবে কি করে? ভূতদের যে সত্যিকারের বাসা, ওদের কবরস্থান, সেটাই যেটা হ্যানি দম্পতি ঘুরেছিল। এই হ্যানি দম্পতি হলো স্যাম হ্যানি আর জুডিথ হ্যানি। 80-র দশকে ওরা টেক্সাসের হিউস্টনের খুব শখ করে একটা বাসা কিনেছিল। বাসাটা দেখে ওদের মনে হয়েছিল ঠিক যেন ওদের স্বপ্নের বাসা এটা। আর বাসা কিনে ওরা তো শুরু করে দিল যত রাজ্যের কাজ কারবার। তো স্যামের মনে হলো ওদের এত শখের একটা বাসা, তাতে একটা সুইমিং পুল না থাকলেই নয়। বাস ঠিক করে ফেললো ওদের বাসার পেছনে একটা সুইমিং পুল বানাবে। কিন্তু ওমা, সুইমিং পুলের কথা ভাবতে না ভাবতেই এক আজব চেহারার বুড়ো এসে হাজির হলো। এসে বলল, তুমি যেখানে সুইমিং পুল বানানোর কথা ভাবছো, সেখানে আছে অনেক পুরনো আমলের কবর। তোমার তো সাহস কম নয়, এমনিতেই কবরস্থানের ওপর বাড়ি বানিয়েছ, আর এখন কবর খুঁড়ে সুইমিং পুল বানানোর চিন্তা করছো। এরপর বুড়োটা কবর কোথায় আছে দেখিয়ে দিয়ে উধাও হয়ে গেল। স্যাম, যাকে বলে একেবারে আকাশ থেকে পড়লো। এখানে কবরস্থান থাকলে বাড়ি বানানো হলো কেন? কখনো শুনেছো কবরস্থানে বাড়ি বানানোর কথা? তারপরও বুড়ো যখন বলেছে, খুঁড়ে দেখতে সমস্যা কোথায়। ও একটা কোদাল নিয়ে খুঁড়তে লেগে গেল। একটু পরে কোদালে কি যেন একটা লাগলো। দেখতে পেল পাইন কাঠ। হাত দিয়ে উপরে মাটি সরিয়ে দেখে সত্যিই একটা কফিন। খুলে দেখে ভেতরে একটা কঙ্কালের মতো কি যেন একটা দেখা যাচ্ছে। আশেপাশে আর একটু খুঁড়তেই দেখা মিলল আর একটা কফিন। এই কফিনের ভেতর আবার লাশের বাম হাতের অনামিকা, মানে যে আঙ্গুলে বিয়ের আংটি পরানো হয়, সেই আঙ্গুলে বিয়ের আংটি আছে। সঙ্গে সঙ্গে শেরিফকে খবর দিল। ভাবছো শেরিফ আবার কে? আরে ওই দেশে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকেই শেরিফ বলা হয়। এসে দেখা গেল এ তো অনেক পুরনো কবর, বেশিরভাগই হাড় গুড়িয়ে গেছে। যাও বা আছে তার অনেকগুলোই ধরতে না ধরতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আশেপাশে খুঁড়ে দেখা গেল আরো অনেকগুলো কফিন আছে। তার মানে ওই আজব বুড়োর কথা আসলেও সত্যি, এখানে অনেক আগেও একটা কবরস্থান ছিল। কি আর করার, শখের সুইমিং পুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো স্যাম। কিন্তু মাথায় তো এক নতুন পোকা ঢুকে গেছে। কাদের কবরস্থান এটা? কবরগুলোই বা কাদের? আর এই কবরস্থান পরিত্যক্তই বা হলো কি করে?
খোঁজ নিতে নিতে জেসপার নন্টন বলে এক লোকের খোঁজ পেল স্যাম। সে অনেক আগেই এই বাসায় থাকতো। তার কাছে থেকে জানতে পারলো শুধু তাদের বাসাটাই নয়, আশেপাশের অনেকগুলো বাসায় তৈরি হয়েছে একটা পরিত্যক্ত আফ্রিকান আমেরিকানদের কবরের উপরে। আফ্রিকান আমেরিকান কাদের বলে জানেন তো? যেসব আফ্রিকান আমেরিকায় থাকতে গিয়েছিল ওদেরকে বলা হয় আফ্রিকান আমেরিকান। আর আগে তো ওরা বেশিরভাগই যেত দাস হিসেবে, কেননা আগে ইউরোপ আমেরিকায় সদা মানুষেরা যে কালো মানুষদের দাস হিসেবে ব্যবহার করত সে কথা জানো না বুঝি? এটা অবশ্যই কয়েকশো বছর আগের কথা। এখন আর পৃথিবীতে কেউ কারো দাস নয়। বড়জোর তোমার বাসার কাজের ছেলে বা মেয়েটা তোমাদের মাইনে দেয়া কাজের লোক, কিন্তু কোনোভাবেই দাস নয়। ওর সাথে কিন্তু সেভাবে আচরণ করবে, কেমন? শুধু তাই নয়, এই কবরস্থান সম্পর্কে আরো অনেক তথ্যই জোগাড় করে ফেললো স্যাম। এই কবরস্থানের মোট কবর দেওয়া হয়েছিল 60 জনকে। সর্বশেষ কবর দেওয়া হয়েছিল 1939 সালে। তারপরে আর কাউকে কবর দেওয়া হয়নি। তা না হলে যে কি আর কবরস্থানে বাড়ি বানানো যায়? আর যে দুইটা কবর স্যাম খুঁড়েছিল ওই দুটো কবর 1930 সালে বেটি আর চার্লি থমাসের। ওরা আবার স্বামী স্ত্রী ছিল। এ তো কেবল কাহিনীর ভূমিকা আসলো। কাহিনী শুরু হলো এরপরে। জেনে হোক আর না জেনে হোক, স্যাম তো দুটো কবর খুঁড়লো। এবার কবরের মালিক বেটি আর চার্লিকে ঠেকাকে ওরা শুরু করলো জ্বালাতন। আর শুরু করবেই না কেন? তোমার সুখের বাসা এভাবে ভেঙে দিলে তুমি কি জ্বালাতন করতে না? প্রথমে ওরা কেবল স্যাম আর জুডিথের বাসায় জ্বালাতন করত। দেখা যেত ওদের ঘড়িটার ব্যাটারি খুলে রেখে দিল, কিংবা পানির কল একবার খুলছে আবার বন্ধ করছে, কখনো বা টিভির সুইচ বন্ধ করে দিচ্ছে, নয়তো ফ্যান অফ করে দিচ্ছে। ভূতেদের জ্বালাতন শুধু ওদের বাড়িতেই সীমাবদ্ধ থাকলো না, আশেপাশের বাসাতেও শুরু হয়ে গেল। দিন দিন জ্বালাতনের মাত্রা এতটাই বেড়ে গেল যে ওদের পক্ষে স্বাভাবিকভাবে বাসায় থাকাই অসম্ভব হয়ে উঠল। একদিন এক মজার ঘটনা। রাতের বেলা জুডিথ ছিল একা, স্যাম গিয়েছিল নাইট ডিউটি করতে। তো রাতে জুডিথ শুনলো বারান্দার স্লাইডিং ডোর ঠেলে কে যেন ঢুকলো, অথচ ডোর ছিল লক করা। ও তো জানেই এ বেটি আর চার্লি ছাড়া আর কারো কাজ হতেই পারে না। কোনো মতে চোখ মুখ চেপে শুয়ে থেকে রাত পার করে দিল। সকালে স্যাম বাসায় আসলো। বিছানা ছেড়ে উঠে ক্লোজেট খুলে দেখলো ওর শখের লাল জুতো জোড়া নেই। নেই তো নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। দুজন মিলে বাসায় যত জায়গা আছে সব জায়গায় খুঁজেও ওরা জুতোর জোড়ার কোনো নাম নিশানাই পেল না। খেয়াল করে দেখে সেদিন ছিল বেটির জন্মদিন, আর তাই যেন চার্লি ওকে জন্মদিনের উপহার দিয়েছে জুডিথের লাল জুতো জোড়া। কার না রাগ লাগে বলেন তো দেখি? কিন্তু কিছু করারও নেই, ভূতের কাণ্ড বলে কথা। দিন দিন ওদের এমনই জ্বালাতন আরো বাড়তে লাগলো। আশেপাশের বাসাগুলোতেও কোথাও কোনো গাছ হয় না। শখ করে গাছ লাগিয়েছে কি দুদিন পরেই মরে যাবে। কিভাবে মরে যায় কেউ জানে না। যা কিছুই করো কিছুতেই কিছু হয় না। আর সুইচ অন অফ করা, পানির কল খোলা বন্ধ করা, চুলা জ্বালানো বন্ধ করা, এসব তো আছেই। সাথে যুক্ত হলো কথা বলা। প্রায়ই ওরা শুনতো আশেপাশে কারা যেন কথা বলছে। বিড়বিড় করে কথা বলার মতো মৃদু শব্দ শোনা যেত। তাহা তো আর সহ্য করা যায়। সাম আর জুডি ঠিক করলো অন্য কোথাও বাসা নেবে। কিন্তু টাকা কোথায়? ওরা যেই কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনেছিল তাদের নামে এক মামলা ঠুকে দিল, কিন্তু ফল উল্টো। মামলা হেরে আরো জরিমানা গুনতে হলো ওদেরকে। এবার ঠেলা সামলাও, কি করা যায়? এবার জুডিথ কোমর বাঁধলো, হয় স্পার নয়তো ওস্পার। ওদের কবর নষ্ট করেছি, ওদেরকে কবরের বাঁধন থেকে মুক্ত করে দিয়েছি।
ওরা আর কি চাইতে পারে? বড়জোর কারো জীবন, প্রয়োজনে ও আর জীবন দিয়েই দেবে, তবুও এই জ্বালাতন আর মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে না। স্যামদের বাড়ির পিছনে উঠোনে গিয়েও নিজেই একটা কবর খুঁড়তে শুরু করলো। একটু পর ওর বড় মেয়ে টিনাও এসে হাত লাগালো। দুজন মিলে আধ ঘন্টার মধ্যেই একটা বড় সড়ো গর্ত খুঁড়ে ফেললো। এরপর টিনার যেন শরীর কেমন কেমন করতে লাগলো। ও ড্রয়িং রুমে গিয়ে একটা সোফায় এলিয়ে পড়লো। এরপরও বলতে লাগলো, মা, বাবা, আমার বাচ্চাটাকে তোমরা দেখো, আমার বাচ্চাটাকে দেখো। আমার চোখের মধ্যে কি যেন ভয় খেলা করতে লাগলো, আর তারপর ওর চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ওর মুখ দিয়ে আর কথা বের হয় না। দেখে তো সবাই খুব ভয় পেয়ে গেল। খবর দেওয়া হলো এক মনোবিজ্ঞানীকে, কিন্তু সে আসা পর্যন্ত টিনাকে জেগে থাকতে হবে। সবাই মিলে ওর সাথে কথা বলে ওকে জাগিয়ে রাখার চেষ্টা করতে লাগলো। মনোবিজ্ঞানী এসে ওকে দেখে টেকে বলল, ওর এক বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। সবাই মিলে ওকে বাঁচানোর খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। 2 দিন পর মারা গেল টিনা। আর কি, মেয়ে হারানোর শোকে স্যাম আর জুটিদের তো পাগল হওয়ার দশা। খুব তাড়াতাড়ি ওরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল, বাসা বাঁধলো মন্টানায়। এভাবে নিজেদের মেয়েকে হারিয়ে কবর খোঁড়ার অভিশাপ কাটিয়ে স্যাম আর জুডিথ চলে এসেছিল। কবর খোঁড়ার অভিশাপ, সে কি আর যে সে কথা। তো ইমরান ভাই, এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। তো ঘটনাটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন কোনো ঘটনা আপনাদেরকে লিখে পাঠাবো। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাবু আহমেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটি বেশ ইউনিক ছিল, ভিন্ন স্বাদের ছিল ভাই। জানি না কতটুকু রিড আউট করতে পেরেছি, তবে ভাই চেষ্টা করেছি। ধন্যবাদ ভাই এইভাবে আমাদের সাথে থাকার জন্য, এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বাবু ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর লিসনার্স, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা 1000 উপলক্ষে আপনাদের জন্য কিন্তু বিশেষ ধামাকা রয়েছে। তো আর প্রকাশ না করি, এটা যেহেতু স্পেশাল, জিনিসটা স্পেশালি থাকুক। যেদিন আমাদের চ্যানেলটা 1000 মেম্বারের পরিবার গঠন করতে সক্ষম হবে, সেদিনই কিন্তু আপনাদের জন্য এই বিশেষ ধামাকাটি আমরা প্রকাশ করব। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো কথা হচ্ছে আগামী এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ইমরান ইসকান এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।